সকল ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে। এখানে রাষ্ট্রপতি পদ আসলে যেটা আমি বলছি একটা জাস্ট অলংকার মাত্র। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন ৩৫ বছর পর, যেমনটি বললাম আমি, একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এই যে নির্বাচন প্রক্রিয়া, দুপক্ষের পক্ষ থেকে, দুটি দলের পক্ষ থেকে আসলে মনোনয়নপত্র জমা দেওয়া হলো, এটি দেশের সুস্থ গণতান্ত্রিক চর্চার জন্য আসলে কতটুকু ইতিবাচক বলে মনে করছেন? ১৯৯১ সালের পর মানে এরশাদের পতনের পর বাংলাদেশ যখন প্রথমবারের মতো গণতান্ত্রিক যাত্রাটা শুরু করলো দীর্ঘ ৯ বছরের স্বৈরশাসনের পর, ওই ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পরে বিএনপির আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের পক্ষ থেকে, তৎকালীন বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বিচারপতি খায়রুল সাহেবকে। সো ওই নির্বাচনটাই ছিল আমাদের সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন। আর পরবর্তী প্রতিটা নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে, কারণ আমাদের সংসদীয় পদ্ধতিটাই এমন যে সংসদ সদস্যরাই শুধু ভোট দিতে পারেন। তো যেই দলের সংসদ সদস্য বেশি থাকে অটোমেটিকলি উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন, এটা নিশ্চিত জেনেই বিরোধী দলের পক্ষ থেকে কেউ আসলে মনোনয়ন নিলেও চূড়ান্তভাবে জমা দেন না। তো নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে আসছেন গত ৯১ সালের পর সর্বশেষ এই ১৮ সাল ২৪ পর্যন্ত। তো এবার প্রথমবারের মতো বিরোধী দলের পক্ষ থেকেও একজন প্রার্থী তার নমিনেশন মনোনয়নপত্র জমা দিয়েছে। দিল। আমার একটু প্রশ্ন রয়েছে এই জায়গাটাতেই, যে মনোনয়ন জমা দিল কি কারণে? একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন জমা দেওয়ার জন্য তিনি প্রার্থী হিসেবে আসলে জামায়াত নেতৃত্বের দিন ১১ দলীয় ঐক্য চুজ করলেন, এবং অন্যদিকে আসলে এটা কতটুকু অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রশ্ন চলেই আসে যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য আসলে ভোট দেবার ইখতিয়ার রাখে না। তাতে করে আসলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেতে পারে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে ৭০ অনুচ্ছেদটা আমি যদিও আইনজ্ঞ নই, বাট যতটুকু বুঝি যে ৭০ অনুচ্ছেদটা আসলে এই ভোট দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এটা নিয়ে বিতর্ক আছে, বা এটা নিয়ে কনফিউশন আছে। কারণ ৭০ অনুচ্ছেদ হচ্ছে যখন সংসদে কোনো বিল উত্থাপন হবে দলের সিদ্ধান্তের বাইরে যে ভোট দেওয়া। কারণ আপনি যখন নির্বাচন করবেন, নির্বাচন তো আপনি গোপন ব্যালটে করছেন। কিন্তু এক্ষেত্রে সরকার দলীয় চিফ হুইপ তিনি বলেছেন যে এটি কার্যকর হবে। আমি সেই কথাটায় আসছি। দেখেন, যে কোনো ধারাকে কিন্তু আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। তো আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থান বা আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ৭০ অনুচ্ছেদের বিরুদ্ধে প্রচুর কথা বলেছি, যে এটা গণতন্ত্রকে পুরোপুরি বিকশিত হতে দেয় না, সাংসদদেরকে দলের বিপক্ষে কোনো কথা বলার স্বাধীনতা দেয় না, সংসদের নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে সেটাও যদি ৭০ অনুচ্ছেদ তাকে বাধাগ্রস্ত করে, তাহলে এটা তো আর গণতন্ত্র আমরা বলতে পারি না। সেই জন্যই আমাদের কিন্তু জুলাই সনদ যেটা তৈরি করেছিল, সংবিধান সংস্কারের যে বিষয়গুলোতে আসছিল, সেখানে কিন্তু আমাদের বর্তমানের ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট কিন্তু একটা অলংকারিক পদ মাত্র। এটা নির্বাচিত যেভাবেই হোক না কেন, প্রেসিডেন্টের আসলে কোনো ক্ষমতা নেই। এটা একটা জাস্ট আপনি বলতে পারেন একটা অলংকার, সরকারের একটা অলংকার, দেশের একটা অলংকার। এর বাইরে এই প্রেসিডেন্টের সুনির্দিষ্ট কোনো আপনার ক্ষমতা কিন্তু নেই। প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে তিনি কিন্তু কিছু করতে পারেন না, এবং দলের প্রধানমন্ত্রীর পরামর্শ মানে আলটিমেটলি দলের পরামর্শের বাইরে তিনি কিছু করতে পারেন না। তো সেই জায়গাতে রাষ্ট্রপতি আসলে, টু বি অনেস্ট, যে কে আসলো কে না গেল এটা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কিংবা জনগণের ভাগ্যাকাশে খুব বেশি কোনো পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি না। বাট হ্যাঁ, আমরা যেহেতু গণতন্ত্রের পথে হাঁটছি, প্রতিটি পদে, রাষ্ট্রীয় প্রতিটি পদে, সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে যেখানে নির্বাচনী ব্যবস্থা থাকার কথা সেখানে নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হয়ে আসুক, সেটা আমরা চাই। কিন্তু এখানে ৭০ অনুচ্ছেদের মাধ্যমে যিনি আমাদের চিফ হুইপ যে কথাটি বলছেন, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে, ৭০ অনুচ্ছেদটি কোনোভাবেই আসলে এই প্রেসিডেন্ট নির্বাচনে অ্যাপ্লিকেবল হওয়ার কথা না, হওয়া উচিত না। তাহলে আপনি ভোট করা দরকারটা কি? তাহলে এই নমিনেশন নেওয়ারই বা কী দরকার? আপনি যদি প্রার্থীদেরকে, দলের সাংসদদেরকে বলেই দেন যে এর বিপক্ষে ভোট দিলে তার পদ বাতিল হয়ে যাবে, এই হুমকি, আমি তো মনে করি এটা এক ধরনের হুমকি, তাহলে তো এটা নির্বাচন করারই কি দরকার, তাই না? সো আমি মনে করি এই কথার রেস ধরে আমি একটু বলতে চাই যে গণভোটের রায় বাস্তবায়ন হলে দলের সিদ্ধান্তের বাইরে চাইলেও যে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারতেন, ঠিক এমনটি বলছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রত্যেকটি সংসদ। আমি সেই কথাটাই বলছি, গণভোটের রায় এবং জুলাই সনদ এগুলো যদি বাস্তবায়ন হতো, এই সংস্কারগুলো যদি হতো, তাহলে দলের ইচ্ছার বিরুদ্ধে যেমন ভোট দিতে পারতেন সাংসদরা, ঠিক তেমনি রাষ্ট্রপতির কিছু দায়িত্ব বা ক্ষমতা, নির্বাহী ক্ষমতা তৈরি হতো। তখন চেক অ্যান্ড ব্যালেন্স হতো, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা তার মধ্যে একটা ব্যালেন্স হতো। কিন্তু এখন সকল ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে। এখানে রাষ্ট্রপতি পদ
আসলে যেটা আমি বলছি একটা জাস্ট অলংকার মাত্র।